নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম 'মান'। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী সমরেশ বসু। সুখবতীর বড় ছেলে বেরজ অর্থাৎ ব্রজ এ জগৎ সংসারে এক মহাবিস্ময়। বলতে কি, এমনটি এই কলিকালে দেখা যায় না। লোকে বলে ছেলে তো নয়, রতন। সে তুলনায় ব্রজবিহারীর পর বনবিহারী, অর্থে বুনো। নামে কামে স্বভাবে ও বুনোই। বিধবা সুখবতীর আর ছোট ছেলে মেয়েদের এখনো বিচারের বয়স হয়নি। সুখবতীর আসল নাম বেরজোর মা। ছিল জাতে মালা, এখন জাত নেই। জাতের কাজ থাকলে তো জাত। তা সে মালার ডিঙি নৌকো নেই, নেই জাল ঘুনি আটল। সেই সব ঘুচেছে সুখবতীর শ্বশুরের আমল থেকেই। তারা এখন কারখানার মজুর। ব্রজর বাপ মরেছে কারখানার তেলা মেঝে পিছলে গড়িয়ে, মেশিনের তলায় পা কোমর গুঁড়িয়ে। বড় রাস্তার ধারে আবর্জনা ভরা পুকুর, তার ধার দিয়ে যে সরু গলিপথটা আরো তিনটে ছায়াঘন অর্ধ কানাগলির মধ্যে হারিয়ে গিয়েছে, সে পথের ধারে ছিটে বেড়া আর খোলা ছাউনির নাসিরামের বস্তি। বারমুখো ঘরের নিচে শ্বেতানো সরু পথে যখন ব্রজর মরা বাপকে সুখবতীর সোয়ামীকে এনে শোয়ালে, তখন সুখবতী বুক চাপড়ে চুল ছিঁড়ে কেঁদে চেঁচিয়ে আর বাঁচে না। ভোরবেলা উঠে ব্রজ মাকে প্রণাম করে যখন বললে, মা, তোমার বেরজ রয়েছে, ভাবনা কি? তখন যেন সুখবতীর পাষাণ ভার অনেকখানি নেমে গেল। হ্যাঁ, এমনি ব্রজ, জাতে মালা, থাকে বস্তিতে, তবু এক মহাবিস্ময় সে। হিরণ্যকশিপুর ঘরে প্রহ্লাদ, অসুরের ঘরে দেবসূত। সে ভোরবেলা উঠে ভগবানকে স্মরণ করে মায়ের পাদদোক খায়, গঙ্গায় যায় নাইতে, ফোঁটা দেয় কপালে গঙ্গা মাটির, জল দেয় তুলসী তলায়, দিয়ে আবার মাকে প্রণাম করে। সুখবতী মরমে মরে যায়, ভাবে এ ছেলের মায়ের যোগ্যী নয় সে। নিজেদের জাত বংশে দূরে থাক, এ যে বামুন কায়েতকেও হার মানায়। ব্রজর নেই নেশা ভাঙ, নেই মুখে দুটো কটু কথা। ছেলে মুখ তুলতে জানে না। হাজার চড়ে সুখবতীর এ ধম্মিষ্টি ব্যাটার মুখে রা নেই। বলতার ঠাস বুনন চাকের মতো এ বস্তিতে হাজারো ইতরের বাস। হাঁকাহাঁকি, খিস্তিবাজি, নোংরামি, ঝগড়া, যেন গুলজার করা নরক। কিন্তু কেউ কোনো দিন এদের সঙ্গে একটা কথা বলতে দেখেছে ব্রজকে? নাওয়া খাওয়া শোয়া এছাড়া ব্রজ এ তল্লাটে থাকে না। তার বন্ধু বান্ধব সব ভদ্রপাড়ায়। বামুন কায়েতের লেখাপড়া জানা অবস্থাপন্নদের সঙ্গে তার বন্ধুত্ব। বস্তির সবাই সসম্মান ব্রজর কাছ থেকে দূরে থাকে। হিংসে করে সুখবতীর পুত ভাগ্যিকে। মায়েরা বলে ছেলেদের, ব্রজর পাদদক্ষে তোরা মানুষ হ। পাওয়ার হাউসের সিএ পার্সনের কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে ব্রজ। বাঙালি ফোরম্যান সাহেবও বড় ভালোবাসেন ব্রজকে। খালাসি তার ডেজিগনেশন, কিন্তু কাজের বেলায় ফাইল খাতা বাজগোজ করা, মেশিনের নম্বর টোকা। একটু আধটু লিখতে পড়তেও জানে সে। তার অমায়িক ভদ্রতায় ফোরম্যান খুশি। প্রতিদানে মর্যাদাও দিয়েছেন, আশাও দিয়েছেন ভবিষ্যতে তাকে বাবু করে দেওয়ার, মানে কেরানি। পার্সনের ব্রজর সব খালাসি মজুররা এতে অস্বাভাবিক কিছু দেখে না। সত্যি ব্রজ তাদের তুলনায় বড়ই, সে ভদ্রলোক, ফলে তাদের সঙ্গে পোট খায় না। ব্রজ অজাত শত্রু। এক কথায় দেশে গুণে এমন ছেলে আর হয় না। সুখবতী নাম সার্থক এ সৌভাগ্যে। আবার দুর্ভাগ্যজনিত অশান্তিরও অন্ত ছিল না তার ছোট ছেলে বুনোকে নিয়ে। বুনো তার শক্ত রুক্ষ মস্ত শরীরটা নিয়ে দুমদাম করে আসে, গুপ গাপ করে খায়, ঘরে বাইরে গলাবাজি করে ঝগড়া করে, মারামারি করে,
গলা ফাটিয়ে হাসে, গান করে, মুখ খারাপ করে। তার কোনো কিছুতে ঢাকাঢাকিও নেই, চাপাচাপিও নেই। উদ্ধত, অবিনয়ী। মা ডাকে তার মধু ঝরে না, যেন মাকে খেকিয়ে ওঠে। তেলছিটে একমাথা চুল নিয়ে, মুখে বিড়ি নিয়ে সে কারখানায় যায়, তারপর এখানে সেখানে ঘোরাফেরা। বস্তির সকলের সঙ্গে তার এবেলা ঝগড়া, ওবেলা ভাব। মর্জি মতো ছোট ভাই বোনদের কখনো ঠ্যাঙাচ্ছে, আবার কখনো আদরের ঠেলায় অন্ধকার। সুখবতীর সুখ নেই। সারা দিন বুনোরে বুনোরে করে তার পিছে পিছে ফিরছে। কখন কি অনাথ সৃষ্টি বাঁধিয়ে বসে সেই ভয়। হারামজাদা যে জমেরও অরুচি। কপাল গুনে দোষ পায়। একই পেটে তার দেবাসুর ঠাঁই পেল কেমন করে? সুখবতীর চেঁচামেচির গালাগালির অন্ত নেই বুনোকে ঘিরে। বুনোর বন্ধুরাও সব ডাকাবুকো। তাদের আচার বিচার নেই। কেউ কেউ নেশা ভাঙে সিদ্ধহস্ত। ভদ্র পাড়ায় মান দূরে থাক, আনাগোনাও নেই। সেও খালাসির কাজ করে পার্সেনে। ব্রজর মতো তার খাতির নেই। কি গ্রীষ্মের পোড়া দুপুরে, আর কি শীতের ভোরের তুহিন ঠান্ডায় সে টুকটাক করে বেয়ে ওঠে ইমারতের লোহার ফ্রেমের উপর। 6 ইঞ্চি রেলিং এর উপর সমস্ত শরীরের ভার দিয়ে 5 পাউন্ড ওজনের রেঞ্জ নিয়ে স্ক্রু আঁটে, আর হেড়ে গলায় চেঁচিয়ে গান গায়। দেখে তোমার চাঁদ মুখ, পরাণে ধরে না সুখ। নিচে থেকে ব্রজ অবাক, মানে এই অবস্থায় সে গান গায় কি করে? আবার মানও যায়। এসব যে অসভ্যের অনাচার। ব্রজ বাবু হবে, বুনোর কাছে সেটাও বিস্ময়। বলে, আমার পেটে বোমা মারলেও লম্বর টোকা ফোকা হবে না বাবা, আমি হব ফিটার। ব্রজর পাদদুখ খাওয়ার কাহিনী এ অঞ্চলে বিখ্যাত। বুনোকে কেউ যদি বলে, তুইও কেন খাস নে? বুনো খিলখিল করে হেসে বলে, আমার মায়েরই লজ্জা করে। বলে, শালা, সঙের ঢং। মাসের শেষে ব্রজ মাইনে পেয়ে সব মায়ের হাতে তুলে দিয়ে পরে হাত পেতে চেয়ে নেয়। মা, 2টো টাকা দেবে গো। বুনোরও সব নেই। সে টাকা দুটি পকেটে রেখে বাকিটা মায়ের হাতে ফেলে দেয়, দিয়ে বলে, কিপটামি করো না, আজ একটু মাছ খাইও। সে খালি সইতে পারে না ব্রজর তুলনা। কিন্তু তার মা পড়ে পড়ে সারাদিন তার পেছনে খালি থোক কাটবে, ব্রজ এই, ব্রজ সেই, আর তুই হারামজাদা। ব্যাস, আর বলতে হবে না। আরম্ভ হয়ে যাবে বুনোর বুনো ঝগড়া আর গালাগাল। আর ঝগড়ায় তো সুখবতীও কম নয়। স্বামী বেঁচে থাকতে রোজ ঝগড়া ছিল। এখন সেটা বুনোর সঙ্গে। এর ড্যাকরা যে বাপেরই মতো কুচাল পেয়েছে। আর সইতে পারে না বুনো ব্রজর শাসন। ব্রজ যদি বলে, বুনো এটা করিস নে, বুনো শটান জবাব দেবে, তোর নিজের চরকায় তেল দিকে যা। এই সেদিন এক কাণ্ড ঘটল। পার্সেনের কন্ট্রাক্টরি কাজ মানেই হলো পাওয়ার হাউসের মতো ওসব রাক্ষুসে কারখানা তৈরি করা। আর যত ওঁচা কাজ হলো খালাসিদের। সেদিন একটা খালাসি কি কথায় ফোরম্যানকে বলেছে শরীরটা তার খারাপ, আজ সে উপরে উঠতে পারবে না। অমনি ফোরম্যান খিঁচিয়ে উঠল, হারামজাদা, পারবি না তো চাকরি ছেড়ে দে। সামনে ছিল বুনো। সে হেড়ে গলায় গাঁক করে উঠল, গালাগাল দিচ্ছেন কেন মশাই? ফোরম্যান তো ছোড়া বলে কি, মুখের পরে কথা। সে খালাসিটাকে উপরে উঠতে হলো না বটে, কিন্তু বুনোর চাকরি যায় যায়। ব্রজ এসে ভাইকে বুঝিয়ে বললে, দেখ ভাই, ওদের মুখে সব মানায়, তোর মুখে নয়, মাপ চেয়ে নে। বুনো এক কথায় বললে, দেখ বেরজা, আর একটা কথা বলবি, ঠেঙিয়ে তোর খোপড়ি ওড়াবো। সে যাত্রা ব্রজর ভাই বলেই বোধ হয় বুনোর চাকরিটা গেল না। কাটা গেল 7 দিনের রোজ, আর জন্মের মতো সুখবতীর মুখে রক্ত হয়ে গেল তার প্রতি এক খোঁটা, তাও খেতে শুতে বসতে। ভোর হয়, আকাশে ফুটছে নীলের আভাস। তা বলে নসিরামের বস্তিতে অন্ধকার ঘুচছে না। আর ঘরের ভিতর তো অমাবস্যা। দুপুরবেলা কয়েক ঘন্টা একটু আলো, তারপরে আবার জেগে সেই। ব্রজই সকলের আগে জাগে। ডাকে, মা, মাগো। গলা যেন মধু ভরা, আর কি মিষ্টি ডাক। সে ডাকে সুখবতী জাগে। ব্রজ ঘটির জলে মায়ের পা ছুঁয়ে খায়, তারপরে চলে যায় গঙ্গায়। ব্রজই সকলের আগে জাগে। ডাকে,
মা, মা গো। আগে আগে সুখবতীর লজ্জা ও ভয় করত এমনি করে জলে পা ছুঁয়ে দিতে। এখন অভ্যাস হয়ে গিয়েছে। মনে পড়ে যায় শ্বশুরের কথা, ব্রজর ঠাকুরদা। ব্রজ তার প্রথম নাতি, আদরেরও বটে। সেই ব্রজকে হাত ধরে ধরে নিয়ে গিয়েছে সাধু সন্তদের আড্ডায়, বাবু ভদ্রলোকদের সৎ মজলিসে, কথক ঠাকুরের সভায়। সেই থেকেই আস্তে আস্তে দেখা দিল ব্রজর এমনি মতিগতি। ভয়ও হয় সুখবতীর, ছেলে না তার আবার বিবাগী হয়। না ভাবলে চলে না, সে ডাক দেয় বুনোকে। এক ডাকে তো এ অনামুখ একদিনও জাগবে না, যেন কুম্ভকর্ণের ঘুম। অনেক ডেকে ডেকে যখন সুখবতী খেঁকিয়ে উঠল, ওরে হারামজাদা লবাব পুত্তুর, তোর কোন কেনা বাঁধি আছে রে ডেকে দেওয়ার? অমনি লাফ দিয়ে উঠল বুনো, যেন এই কথাগুলো না হলে তার ঘুমন্ত মরমে পশে না। উঠল হাসি খুশি মুখ নিয়ে। কিসের যে এত খুশি তা সেই জানে। হয়তো নিদ্রাটি বেশ জমাটি হয়েছে। ও মা! তারপরে কথা নেই বার্তা নেই, পা ছড়িয়ে বসে সে গান ধরল। আমার সুখ হলো না, দুঃখে মরি, ওগো তোমার ঘর করে। উনুন ধরাতে গিয়ে সুখবতীর পিত্তি জ্বলে যায়। পিত্তি জ্বলে যায় আশেপাশের ঘরের লোকের। এই ঘরে ছোট ছোট ভাই বোনগুলোর ঘুম ভেঙে যায়। সুখবতী চেঁচিয়ে ওঠে, হারামজাদা, তোর গানের নিকুচি করেছে সকালবেলা। তাতে বুনোর আবেগ বাগ মানে না, হাত জোর করে গায়, সখী তুমি আগ করো না। সুখবতী রাগে ঘৃণায় অন্ধ হয়ে চিৎকার করে ওঠে, শুয়ার, আমি তোর সখী হলুম? বুনো তাড়াতাড়ি নিজের মুখে চাঁটি মেরে বলে, থুড়ি থুড়ি, তুমি আমার মা। আবার, মা গো তুমি আগ করো না। ততক্ষণে সুখবতী একটানা বলে চলেছে, তুই মর মর মর। বুনো বলে সুর করে, জম যে তোমার চোখ খেগোগা। পর মুহূর্তে তেলের বাটিতে কোনো রকমে আঙুলটা ছুঁয়ে সেটুকুন মাথায় ঠেকিয়ে চলে যায় পুকুরের দিকে। কিন্তু রাস্তা দিয়ে যায় না, যায় বস্তির পেছন দিকের ঘাটে। যায় না, তাকে টানে ওই ঘাটে। পুকুরের ধারে, যেখানে বস্তির পেছনটা বেঁকে পড়েছে, সেখানে একটা ঘরে থাকে মাদ্রাজি খ্রিস্টান পরিবার। মা বাপ আর বড় মেয়ে কারখানায় কাজ করে। মেজ মেয়েটা সাহেব বাড়ির ঝি। সেই মেয়েটা কালো বটে, তবু ভারী সুন্দর। আর কাজকর্ম করে বটে, কিন্তু সব সময় থাকে বেশ পরিষ্কার ধপধপে হয়ে। মেয়েটা বুনোর দিকে ঠেরে ঠেরে তাকিয়ে না হোক, কেবলই টিপে টিপে হাসে। বুনো প্রথমে চটত, ভাবত বুঝি অবজ্ঞা করে বিবিগিরি দেখাচ্ছে তাকে। কিন্তু এখন বুনো মনে মনে বলে, এ আবার শালার কি ফ্যাসাদ। তবু ওই না হোক হাসি না দেখতে পেলে তার প্রাণ মানে না। আর মেয়েটাও ভোলে না ওই এঁদো পুকুরের পাড়ে হাজিরা দিতে। বুনোর পক্ষে হৃদয়ের এ আবেগ চাপা মুশকিল, কিন্তু ব্রজর কাছে এ ব্যাপার অকল্পিত। একে তো সে এ যুগের বিত্তহীন, তার আশাটা হলো এ সমাজের মধ্যজীবীর ভদ্র জীবনযাত্রা ও ধর্মের এ কনিষ্ঠতা। তার চারপাশে ভয় সংশয়ের প্রাচীর খাড়া, প্রতিটি পদক্ষেপ নিঃশব্দ, নম্র, সন্ত্রস্ত। ব্রজ এলো চান করে। তাদের উঠোন নেই, আছে রান্না করবার এক ফালি বারান্দা। সেখানেই ব্রজ রেখেছে তুলসী গাছের টব। সে এসে জল দিল তুলসী তলায়, প্রণাম করল মাকে, তারপর চা খেতে খেতে বলল, হ্যাঁ মা, তুমি নাকি ঘোষকর্তাদের দোকানে গিয়ে ঝগড়া করে এসেছ? সুখবতী কথাটা বোধহয় চাপতে চেয়েছিল। বলল, তা করেছি বাবা, করব না? 6 পয়সার তেল, তা ওজনে মারবে? মারুক, ওদের ধম্ম ওদের কাছে। কথাটা সুখবতীর মনঃপুত নয়, তবু ব্রজ যখন বলছে, বলল, কিন্তু গাল দিলে যে। দিক, তাতে কি? নির্বিরোধ ব্রজ, নির্বিকার তার গলা। তার জীবনের কোথাও প্রতিবাদ নেই, আছে মানিয়ে চলা। সুখবতী চুপ করে থাকে। বুনো নে আসতেই ব্রজ বলল, হ্যাঁ রে বুনো, কাল তুই মিত্তির ডাক্তারের সঙ্গে ঝগড়া করেছিস?
বুনো বলল গা মুছতে মুছতে। ঝগড়া আবার কি? পরের পেছনে কাটি দেওয়া কেন? কেন, তোকে কি বলেছে? বুনো বলল, কি আবার, কাল সন্ধে কারখানা থেকে আসছি, বাড়ির সামনে 4 মণ কয়লা দেখিয়ে বলল, হে বুনো, কয়লাগুলো একটু বাড়িতে তুলে দে তো। যেন আমি ওর বাপের চাকর। বললুম, নিজেরা তুলে লাও না মশাই। তো ডাক্তার বললে আমাকে, তোর তো হারামজাদা খুব তেল হয়েছে, হাঁক তুমি এক ঘুষি। খালি বলে দিলুম, আবার যদি হারামজাদা বলো, তোমার ওই মুখ থুবড়ে দেবো। কথাটা শুনে যেন আঁতকে উঠল ব্রজ। বুঝি সুখবতীও। ব্রজ বলল, তা কয়লাটা তুলে দিলেই হতো, আমাদের বাপ দাদা ওরকম কত দিয়েছে। দিয়েছে তো দিয়েছে, ওসব ভদ্দর পিরিত তুই করগে যা। ব্রজ তবু বলল, তোর মাপ চাওয়া উচিত। তোর কথায় ভেঙচে উঠল বুনো। দেখ বেরজা, মন্তর দিসনে, তোর কাজ তুই কর। মন্তর মানে উপদেশ। ব্রজ তাকে ছেড়ে মাকে ধরল। ডাক্তারবাবু কত কথা বললেন, তা সে একটা মিলের ডাক্তার, আজকে ফোরম্যানকে বলে তোর চাকরি খেয়ে দিতে পারে। গরিবের ছেলেকে কত সইতে হয়। এসব কথায় বুনোর মাথায় আগুন জ্বলে ওঠে। সে চেঁচিয়ে উঠল, গরিব বলে কি মান নেই? এতে যদি চাকরি যায় তো যাক, তবে তোর ফোরম্যানকেও দেখে নেব, আর তুই যদি ফের আমাকে তাতাবি। এবার হামলে পড়ে সুখবতী। চাকরি যাওয়ার কথাটা শুনে ভয়টাই তার রাগের চেহারায় দেখা দিল। বলল, তাতে তোর কি আছে রে ড্যাকরা? তোর জ্বালায় কি আমাদের মরতে হবে? চাইবি, ক্ষমা চাইবি পায়ে পড়ে। উভয় পক্ষ থেকে নিরাশ হয়ে বুনো তার মেজাজের শেষ সীমায় পৌঁছল। চিৎকার করে উঠল, তোমাদের দায় থাকে তো তোমরা চাওগে, আর রইল শালার সংসার আর চাকরি আর ভদ্দরের কুটুম্বিতে। বলে সে দুম দুম করে ঘরে ঢুকে জামা কাপড় পরে হন হন করে বেরিয়ে গেল। না খেলো রুটি না চা। ব্রজ কারখানায় এসে দেখল বুনো 70 ফিট উঁচুতে নতুন চিমনির গায়ে বল্টু ঠুকছে। এই নিয়েই 12 মাস অশান্তি। ব্রজ রোজ এসে বলে, আজ ফোরম্যান এই বলে, কাল কারখানায় এই হয়েছে, বাইরে সেই হয়েছে। আর সুখবতী রাত দিন বুনোকে খিঁচোয়। বুনো মাথা নোয়ায় না। সে যেন তাদের খালাসিদের শক্তিতে তোলা ওই 100 ফিট উঁচু চিমনিটার মতো শটান ও উদ্ধত। মেঘ ঝড় বৃষ্টিতে সে অবিচল। বলে, খাটবো খাবো, যেমন আয়নাটি দেখাবে তেমনি মুখটি দেখবে। কাজ শিখেছি ফিটারের, তুমি বলবে মাইনে বাড়াবো না, ফিটারের কাজ করো। কেন, সে হবে না? সে হবে না ঠিক, কিন্তু মনের কোথায় যেন খচ করে ওঠে। ভাবে, ফোরম্যান শোধ তুলতে পারে। তবু ভাবে, ও যদি শোধ তোলে, আমরা প্রতিশোধ নিতে পারবো না। ব্রজর উন্নতি হয় কাজে, সে সত্যি কেরানির কাজ পায়। তার মান বাড়ে, বাড়ে সুখবতীরও। সে যে বাবু ছেলের মা। এতে বোধ করি বুনোরও একটু গোপন গৌরব বোধ ছিল, কিন্তু প্রকাশ্যে সে বোধের অধিকার নেই। নিজের বিবেকের বিরুদ্ধে আপোষহীনতা যেন তার কলঙ্ক। ব্রজ যে তার গৌরবের ভাগ তাকে দিতে রাজি নয়। এরপর থেকে বুনোকে নিয়ে অশান্তি আরো বাড়ে। ব্রজর দাবি তার চেয়েও বেশি। পাড়া বয়ে লোক শোনাতে আসে ব্রজর কথা। সেই সঙ্গে বুনোর কথাটা বলতে কেউ ভোলে না। একদিন সেই মাদ্রাজি খ্রিস্টান মেয়েটি ভাঙা বাংলায় বললে, তুমি বড় গোয়ার। বুনো অমনি হাসি ভুলে মাথা শটান করে দাঁড়ালো। এই মিথ্যে অপবাদ সে মানতে রাজি নয়। বললে, আমলো, গোয়ার কথা দেখলে? মেয়েটি বোধহয় তার প্রেমের অধিকারী বলল, সবাই বলে তোমার দাদা কেমন ভদ্র, কারো সঙ্গে। ব্যাস, আর বলতে হলো না, বলে দিল। তাহলে দাদার সঙ্গে পীড়িত করলেই পারো। বলে গামছাটা কোমরে কষে বাঁধতে বাঁধতে সে আপন মনেই বলতে লাগলো, রইল শালার পীড়িত, নিকুচি করেছে তোর ভালোর। এ মেয়ের জন্য শালা আমি রোজ ইঁদো পুকুরে ডুবতে আসি। সে হনহন করে চলে গেল বড় রাস্তার মিউনিসিপ্যালিটির জলকলের দিকে। মেয়েটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে তাড়াতাড়ি দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল। তার দক্ষিণী টানা চোখে বড় বড় ফোঁটায় জমে উঠল প্রেমের প্রথম অশ্রু। সারা দিন বুনোর মনটা দমে রইল কারখানায়। বুকের ভিতরটা কেন যে এরকম করছে সে বুঝল না, ভেবে পেল না এই সংসারে কি ব্যতিক্রমটা সে করেছে।
বিকেলে ব্রজর পিছন পিছন বাড়ি এলো। বাড়ি আসতে না আসতেই মিত্তির ডাক্তার প্রায় আধন্যাংটা হয়ে কোমরে কাপড় গুঁজতে গুঁজতে রুদ্র মূর্তিতে ছুটে এলো। ব্যাপার হয়েছে, তার বাড়ির সামনে মুখুজ্জেদের দুই পুরুষ আগের একটা ভাঙা ভিটা পড়ে আছে। কিছুই নেই, আছে শুধু ইট বার করা গোটা দুই ঘরের দেওয়াল, তাতে ইঁদুর আর সাপের বাস। সেটা মিত্তির কিনেছে। সুখবতীর অপরাধ, সেই দেয়ালে সে ঘুঁটে দিয়েছে, দেয়ও রোজ। বোধ করি দু একদিন বারণও করেছে, কিন্তু সুখবতী জানে পুরো দেওয়াল সে না দিলে অন্য কেউ দেবেই। কিন্তু মিত্তির একেবারে উগ্র মূর্তিতে চিৎকার করতে করতে ছুটে এলো, কোথায় সে হারামজাদা ছোট লোক মাগি, তাকে দেখি একবার। ভীত সন্ত্রস্ত ব্রজ একেবারে মিত্তিরের পায়ে গিয়ে পড়ল। কি হয়েছে কাকাবাবু, আমাকে বলুন। বুনো চমকে বন্য বরাহের মতো কাত হয়ে মিত্তিরের দিকে তাকালো। সুখবতী ভয়ে বিস্ময়ে নির্বাক। মিত্তির কোনো রকমে তার বক্তব্য বলে আবার চেঁচিয়ে উঠল, এত বড় সাহস ছেনাল মাগির, আমি বারণ করেছি তবু। এই অভাবনীয় ব্যাপারে ব্রজ অসহায়ের মতো বলে উঠল, এবারটা ছেড়ে দেন, ক্ষমা করেন, মা আমার বুঝতে পারেনি। সুখবতী শুধু বলল, ভাঙা পোড়ো দেয়াল বাবু, তাই। মিত্তির রুখে উঠল, হাজার ভাঙা হোক, তোর কি, কথায় বলে ছোট লোক কখনো। বুনো আর চুপ করে থাকতে পারল না, বলে ফেলে, ওই ভদ্দর গালাগালগুলো আর দেবেন না মশাই। ব্রজ বলে উঠল, বুনো চুপ। কিন্তু মিত্তিরের রাগ চড়ল, সে চেঁচাতে লাগলো, কেন দেব না, যার যেমন তার তেমন, ছেনালকে ছেনালি বলবো। ব্রজ দুই হাত জোর করে বলল, আর নয় কাকাবাবু, আমি মাপ চাইছি এদের হয়ে, আমি মাপ চাইছি। মিত্তিরের এত রাগের অন্তঃস্রোত ধরা মুশকিল ছিল। সে বুনোর দিকে একবার দেখে যেন জেদ করেই ব্রজকে বলল, আমি বলছি, তোর মা ছেনাল। ব্রজ আবার হাত জোড় করার উদ্যোগ করতেই সবাই দেখল বুনো চকিতে ছুটে এসে ব্রজর হাত দুটো মুখ ছুঁড়ে ধরে একেবারে তার পায়ের কাছে আছড়ে ফেলল। হিসিয়ে উঠল সে, তুই হতে পারিস ছেনালের ছেলে, বুনো নয়, বুঝলি। তারপর চোখের পলক না পড়তে সবাই দেখল মিত্তিরের সামনে দাঁত দুটো নেই, তার মুখ দিয়ে ভলকে ভলকে রক্ত পড়ছে। মৃত্যু চিৎকার জুড়েছে সে। তার সামনে ক্ষিপ্ত নির্বাক যমদূতের মতো দাঁড়িয়ে বুনো। তারপর সে এক কাণ্ড, সুখবতীর চিৎকার, বস্তির হট্টগোল ও হাহুতাশ, এক এলাহি ব্যাপার। ঘণ্টাখানেক পরে ভাঙা আসর থেকে বুনোকে ধরে নিয়ে গেল পুলিশ। মামলা পরে, এখন হাজতবাস তো হোক। সুখবতী যদি পারে জামিনের যেন চেষ্টা করে। সুখবতী উঠল, বুঝল বুনোকে ছাড়াতে অক্ষমতা তার কতখানি। তবু ভাঙা গলায় খালি বলল, কতদিন, তোকে কতদিন বলেছি। বুনো একবার ফিরল। ব্যাপারটা যেন এখনো তার কাছে পুরো বোধগম্য হয়নি। কেবল বুকের ভিতরটা কেমন করতে লাগলো মায়ের দিকে ফিরে। কথা বলল না, কেবলই বুকের মধ্যে কি হতে লাগলো। তবু অনুশোচনার কোনো কারণ নিজের মনে সে খুঁজে পেল না। কেবল সেই মাদ্রাজি মেয়েটি ভাবল, আমি ওর মনটা আজ ভেঙে দিয়েছি, তাই। দক্ষিণের সমুদ্রের অথই জোয়ার ওর চোখে। ভোর হব হব, আকাশে আলো দেখা দেবে দেবে করছে, রাস্তায় আলো নিভে গিয়েছে, নসিরামের বস্তি জাগছে, ব্রজ জেগেছে, ডান হাতটা তার সত্যি ভেঙে গিয়েছে। সে মাকে ডাকতে গিয়ে থেমে গেল। দেখল মা জেগেই আছে, জেগে বসে আছে একলা, চুপচাপ। ব্রজ রোজকার মতো জলের ঘটি নিয়ে এলো, পা ছোঁয়াতে গেল মায়ের। হঠাৎ সুখবতী ঘটিটা নিয়ে মেঝে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ছেনালের পা ধোয়া জল খাবি, তোর মান যাবে না, তোর লজ্জা করে না, আমি যে ছেনাল। ব্রজ অবাক, আশ্চর্য, তার মাও সত্যি ছোট লোক, সেই মালা ঘরণী বস্তিবাসিনী সুখবতী। সুখবতী তার রাত জাগা চোখ দুটোতে জল দিয়ে বাইরে এলো। গলির মোড়ের দিকে মুখ করে খালি বলল, এ সংসারের ধারা বুঝিস নে, তোকে কতদিন বলেছি, কতদিন। ব্রজ অপ্রতিভ নেংটি ইঁদুরটার মতো অন্ধকার ঘরের মধ্যে
চোখ পিটপিট করতে লাগলো। কেবল সেই মেয়েটি এদো পুকুরের ধারে গিয়ে নির্জন বড় রাস্তাটার দিকে তাকিয়ে রইল। একটু পরেই ওই খালি রাস্তাটাতে কারখানাগামী লোকের আনাগোনা শুরু হবে। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।